সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা যে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির যে আবেদন, যেটা করতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে, সেটা কিভাবে করতে হবে সে বিষয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আপনারা আপনাদের এই পেজে যাবেন, এখানে যে এখানে আপনাদের এই যে ইউজার নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা লিখে দিবেন। ক্যাপচা লেখার পরে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের এই যে ড্যাশবোর্ডে এখানে নিয়ে চলে যাবে। তো আপনারা এখানে ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, কারণ আমি যেভাবে পূরণ করেছি এভাবে পূরণ করলে পরে দেখা যাচ্ছে যে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। তো চলুন এটা শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা আবেদন থাকবে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এলাম, যে হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের। তো এখানে আমরা চলে এসেছি। এখন যেটা হবে যে এই যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তো সেটার ভিতরে আমরা চলে আসবো। এবার এখানে আমরা চলে আসবো প্রাথমিক নির্বাচনে, আমরা ক্লিক করে দিলাম। প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে এখানে 3টা পয়েন্ট আছে: নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, উপজেলায় তালিকা জমাদান। তো আমাদের প্রথম কাজ হবে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এবং এন্ট্রি সম্পন্ন হয়ে গেলে সেটা প্রাথমিক যে তালিকা আছে সেখানে আমরা দেখতে পাবো, জমা হবে। জয়টা এন্ট্রি হবে তো এটা জমা হবে, এবং তারপর সবকিছু শেষ হয়ে গেলে আমরা একসাথে সেটা কি করব, কমপ্লিট হয়ে গেলে উপজেলায় কি করব সেটা সেন্ড করে দিব এখানে থেকে। তো এখানে আমরা যদি দেখতে পাই এখানে, তো এখানে যদি আমরা দেখি তো এখানে ব্যক্তিগত তথ্য দেওয়া আছে। তারপরে মানে পুরা পেজটা আপনার ওই একসাথে দেওয়া আছে, ওই অভিভাবকের তথ্য, তারপরে সিলেকশন ক্রাইটেরিয়া, এবং এই যে বিভিন্ন তথ্যগুলো ফর্মে দেওয়া ছিল এই তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। তারপরে যে প্রশ্নগুলো আছে, তারপরে হলো পেমেন্টের তথ্য। তারপরে তখন আমাদেরকে মেন ইসে যেতে হবে, তারপরে ওটা সেভ করে দিতে হবে। তো আমাদের যে ভর্তির দেখো, প্রথমে আমরা দেখি যে এখানে আমরা যদি ট্যাব ভিউ এখানে ক্লিক করি, তাহলে এগুলো সব তথ্যগুলো আলাদা। প্রথমে শিক্ষার্থীর তথ্য, তারপরে এখানে ক্লিক করলে অভিভাবকের তথ্য চলে আসবে এই যে এখানে। তারপরে এখানে ক্লিক করলে চলে আসবে সিলেকশন ক্রাইটেরিয়া, তারপরে পেমেন্টের তথ্যতে ক্লিক করে পেমেন্টের তথ্যতে হবে। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তো আমি ফুল ভিউ দিয়ে দিলাম এখান থেকে, তাহলে ফুল পেজটা আমার এখানে চলে আসবে। তো আমার এখানে প্রথমে যে কাজটা, সে কাজটা হলো কি, এখানে ভর্তির শিক্ষাবর্ষ দেওয়াই আছে, অর্থ বছর দেওয়া আছে, কিছু করার দরকার নাই। তো এখানে কি করতে হবে, শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার এখানে লিখতে হবে। তো আমি জন্ম সনদ নাম্বারটা লিখে দিচ্ছি। তো এই যে আমার এটা লেখা হয়ে গেল জন্ম সনদ নাম্বারটা। তারপর এখানে আমি কি করব, জন্ম তারিখ দিয়ে দিব। তো জন্ম তারিখ আমি এখানে সেট করে দিচ্ছি। তাহলে আমাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সেট হয়ে গেল। এখন এখানে কি করতে হবে, জন্ম সনদটা যাচাই করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখা যাবে কি বলছে, এই যে দেখেন এখানে কি হচ্ছে, তার নাম বাংলা নাম এবং ইংরেজি নাম চলে এসছে। তো এইভাবে করে আপনার কি করতে হবে, এবার এখানে পিতার এনআইডি দিতে হবে, তারপরে তখন চলে আসবে। তো এখানে তার মানে এই যে মানে তার নাম চলে আসছে, তার পিতার নাম চলে এসছে, তার মাতার নাম চলে আসছে, সব চলে আসছে। এখন পিতার এনআইডি এখানে দিতে হবে এবং মাতার এনআইডি গুলা দিয়ে যাচাই করে নিতে হবে। তো আমি একটা করে দেখাচ্ছি, আপনারা করে নেবেন আর কি। তো পিতার এনআইডি যদি আমি দিই, এটা আমি দিয়ে দিলাম আমাদের ইসের তারিখ, তারপরে এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিব। এখানে আমি তার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক যদি করি, তাহলে দেখা যাচ্ছে এই যে দেখা প্রদত্ত এনআইডি তথ্য প্রতীক আপনি অনুলিপি করতে চান। ঠিক আছে, আমি এটা ওকে দিয়ে দিলাম। তো জাস্ট আমি এখন কাজটা শুরু করিনি আপনাদের জন্য, এভাবে করে তাহলে এখন আমরা মাতার এনআইডি দিয়ে দিব। তারপরে
এই যে মাতার নাম তো আছে, মাতা এনআইডি দিয়ে এখানে যাচাই করে নিব। তারপরে এখানে আছে স্থায়ী ঠিকানা, এই যে ঠিকানার ঘরে ক্লিক করলে এখানে আপনার যে কোন বিভাগের এই বিভাগ দিয়ে দিবেন। তারপরে জেলা দিয়ে দিবেন, এই যে আমি জেলা দিয়ে দিলাম, ক্লিক করে ওখানে ডিফল্টে দেওয়াই আছে। তারপরে উপজেলা দিয়ে দিবেন, এখানে সবকিছু সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা উপজেলা দিয়ে দিবেন, এই যে আমি দিয়ে দিলাম। তারপরে পৌরসভাটা আপনারা এখন পৌরসভা হলে লিখে দিবেন। তারপর ইউনিয়ন পরিষদের হলে এখানে ইউনিয়ন পরিষদ দিয়ে দিবেন। হ্যাঁ, আমি সব দিয়ে দিলাম আর কি, এখানে ডিফল্টে দেওয়া আছে। তারপরে ওয়ার্ড নাম্বারটা লিখে দিবেন, পোস্ট কোডটা লিখে দিবেন এখানে। তারপর ঠিকানাতে যেহেতু আপনাদের সব উপজেলা টু জেলা সবকিছু থাকবে, শুধু গ্রামের নামটা দিলেই হবে। তো এই গেল আপনার ঠিকানা। তারপরে বলছে শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্ববর্তী শিক্ষাগত তথ্য বিভাগ নির্বাচন করুন। আপনি কোন যে আগে যে এই শ্রেণীতে পড়েছিলেন ক্লাস 5-এ আর কি, সেখানকার তথ্য কোন বিভাগে আর কি শিক্ষা মানে স্কুলটা আর কি সেখানকার দিয়ে দিতে হবে আর কি, দিয়ে দিবেন এখানে একটা। হ্যাঁ, হয়তো আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, আন্দাজি দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে উপজেলা যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে সেটা ওরা করে নিবে। তারপরে পৌরসভা হলে পৌরসভা, তারপরে এই যে বোর্ড এখানে লিখে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ধরনটা লিখে দিবেন, যে প্রতিষ্ঠানটা কি ধরনের, ওখানে জেনারেল না, এখানে জেনারেল না মাদ্রাসা সেটা দিয়ে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের নাম এখানে ডিফল্টে দেওয়াই আছে, আপনারা ওখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এইদিকে আছে পূর্ববর্তী শ্রেণী কত হবে, পঞ্চম সেট করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার আর লাগবে না, যেহেতু পঞ্চমের ফলাফলও আর লাগবে না, উত্তীর্ণ হওয়ার বছর এটা দিয়ে দিবেন 2023। তারপরে ওটা তো গেল। তারপরে বর্তমান শিক্ষাগত যোগ্যতা, এখন আমরা যে প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, কোথায় কোথায় পড়ছে আর কি, আপনার যে বিভাগ, জেলা, হ্যাঁ, উপজেলা, তারপরে শ্রেণী আপনার এখানে যেহেতু আগে 5-এ ছিল, এখন কত হবে, 6-এ হবে। তারপরে বিভাগ দিয়ে দিবেন, এটা যেহেতু 6-এর জন্য লাগবে না, এটা আগের সায়েন্স আর্টস এর জন্য এটা লাগতো আর কি। আর শাখা, এখানে শাখা দিয়ে দিবেন আর রোল দিয়ে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের ধরন তো এখানে আর কি দিয়ে দেওয়াই হচ্ছে, অটোমেটিকলি এটা চলে আসবে। এই গেল তথ্য। তারপরে বলছে যে অভিভাবকের তথ্য। তো অভিভাবকের তথ্য কি, অভিভাবকের সম্পর্ক, অভিভাবকের সাথে যে অভিভাবকের সাথে তার বাবা, পিতা, মাতা না অন্যান্য। তো যদি পিতা হয় পিতা দিবেন, মাতা হলে মাতা দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। পিতা দিয়ে দিলাম, তো এনআইডিটা পিতার অটোমেটিকলি চলে আসবে। জন্ম সনদটা এখানে ম্যান্ডেটরি না, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে লাল সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো দিতেই হবে, জন্ম সনদটা না দিলেও হবে। আর পেশা এখানে দিয়ে দিবেন। তো পেশাটা সাধারণত আপনারা আপনাদের ফর্মে যেটা আছে, উপবৃত্তি পাওয়ার জন্য অবশ্যই কি দিতে হবে, যেটা ফর্ম আছে সেই ফর্মে সেটা দিবেন আপনারা। তো এখানে সাধারণত কৃষক বা পেশাজীবী আর কি, হ্যাঁ, শ্রমিক দিলে আর কি উপবৃত্তি পাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, ইমেল থাকলে ইমেলটা বাধ্য না, এটা ম্যান্ডেটরি না। তারপরে এখানে স্থায়ী ঠিকানা চলে এলো। স্থায়ী ঠিকানা যদি ওই একই হয় তাহলে সেটা তো এখানে ডিফল্টে চলে আসবে, আর যদি আলাদা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে চলে এলো সিলেকশন ক্রাইটেরিয়া। তো সিলেকশন ক্রাইটেরিয়াতে যে প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো হচ্ছে যে কে আবেদনকারীর পড়ালেখা খরচ বহন করে। তো এখানে আপনি দিবেন, তো এখানে আপনি মা, বাবা না আত্মীয় স্বজন যেটা আর কি দিবেন, বাবা হলে বাবা, মা হলে মা। তো যাই হোক আমি একটা দিয়ে দিলাম বাবা। তারপরে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার সদস্য কিনা, যদি শুধু নৃগোষ্ঠীর সদস্য হন তাহলে দিবেন এখানকার কোনটা কি নৃগোষ্ঠী আর কি, সেটা চাকমা না গাড়ো না কি দেওয়া আছে। আর যদি না, তাহলে না দিয়ে দিলাম আমি। আপনি কি মুক্তিযোদ্ধার প্রজন্ম, যদি প্রধান হয়, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন। আর হ্যাঁ দিলে কিন্তু আপনাকে আবার সেটার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে হবে। এই যে যদি দেখেন হ্যাঁ দিলে এই যে এখানে সংযুক্ত করতে হবে, এই যে ব্রাউজে লেখা আছে এখানে সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আর যদি মুক্তিযোদ্ধার সন্তান না হয় তাহলে না দিলে আর তো দরকার নাই। তারপরে বলছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, স্নাতক পর্যায়ে। তো আপনারা দিবেন যেটা আর কি, তবে নিরক্ষর দিলে আসার সম্ভাবনা বেশি। তারপরে বলছে যে অভিভাবকের স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা। তো বাবার যেহেতু নিরক্ষর দিয়েছেন তাহলে এসএসসির নিচেই দিবেন এটা। তারপরে আবেদনকারী কি সরকারি উৎস থেকে বৃত্তি শিক্ষা ভাতা পান, এটা অবশ্যই না দিবেন, হ্যাঁ দিলে পাওয়ার সম্ভাবনা কম। তারপরে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে,
যদি হ্যাঁ দেন তাহলে করে তার কার্ডটা এই যে দেখেন এখানে আপলোড করতে হবে, প্রতিবন্ধী কার্ডটা। আর যদি না দেন তাহলে আর দরকার নাই। তারপরে আবেদনকারী অভিভাবকের কি শারীরিক প্রতিবন্ধিতার, আবেদনকারীর অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, এটাও না দিয়ে দিলাম আর কি। হ্যাঁ দিলে সার্টিফিকেট লাগবে। তারপর আবেদনকারী বাবা মা, মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে, এখানে হ্যাঁ অথবা না দিতে পারবেন, না দিয়ে দেওয়াই ভালো হবে। আবেদনকারীর অভিভাবকের শহরে গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে কি, হ্যাঁ এখানে দিয়ে দেন। এই যে এখানে উৎস আছে, যেহেতু এখানে না দিয়ে দিয়েছেন তাহলে এখানে নাটাই সেট হয়ে গেছে। তারপরে পরিবারের কয়জন সদস্য চাকরি করেন, এখানে আপনারা একজন দুইজন কেউ না দিয়ে দিবেন, চাকরি দিলে সাধারণত না আসার সম্ভাবনা বেশি। আবেদনকারীর অভিভাবক কোন উৎস থেকে কি কোনো আয় করেন, এখানে দিয়ে দিবেন আপনারা যে কোন উৎস থেকে আয় করে কি না, এখানে না দিবেন, অথবা কৃষিকাজ বা অন্যান্য কাজ এগুলো আর কি দিয়ে দিবেন। তারপরে বলছে যে মা বাবা দুজনে কি জীবিত আছেন, একজন জীবিত আছে, তো এখানে দিবেন আর কি যার যেটা আছে। আমি দুজন জীবিত দিলাম। 18 বছরের নিচে কয়জন আছে সেটা, আপনাদের পরিবারে কয়জন আছে সেটা দিবেন। আবেদনকারী কোন এলাকায় বাস করে, তো যে যে এলাকায় বাস করবে সে সে এলাকায় দিবে। আমি সমতল দিয়ে দিলাম। বাড়িতে কয়টা কক্ষ আছে, এখানে একটি অথবা দুইটি, এর বেশি আর কি দিবেন না। বিদ্যুৎ আছে কি না, এখানে হ্যাঁ দেওয়াই ভালো হবে, যেহেতু সবার বাসাতে এখন বিদ্যুৎ। বাড়িতে কোনো টয়লেট আছে, এখানে পাকা অথবা কাঁচা, তো আমরা কাঁচাতে দিব। টেলিভিশন আছে না নাই, এখানে হ্যাঁ দিলে অসুবিধা নাই। বাড়িতে কিসে রান্না হয়, এখানে গোবর কুঠোয় অথবা গোবর ঘুটে অথবা খড়কুটো, দুটার মধ্যে একটা দিবেন। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, মেঝেটা আর কি এটা মাটি বা মাচাং দিয়ে দিবেন। বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, হ্যাঁ এটা কি দিয়ে দিবেন, মাটি, পাটকাঠি, বাঁশ, টিন, কাঠ, ইট এগুলো দেওয়া আছে, তো মাটি দেওয়াই ভালো হবে। তারপরে বলছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, টিন দিয়ে, মাটির টাইলস দিয়ে, টাইলস, কাঠ, আরসিসি, জিএস, তো এখানে ছড় অথবা গোলপাতা অথবা টিন যে কোনো একটা দিবেন। তারপরে অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ, এখানে ভূমিহীন 10% নিচে না উপরে, তো হয় ভূমিহীন না হলে 10% নিচে, দুইটার মধ্যে একটা দিবেন। তারপরে এখানে বলছে বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, স্থায়ী পরিত্যক্ত, স্বামী পরিত্যক্ত কার্ড আর কি, তো যেটাতে টিক মারবেন সেটার জন্য আবার আপনাকে কি করতে হবে, সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এটা একটু খেয়াল রাখবেন, না হলে নাই। তারপরে এটা গেল, এবার পেমেন্টের ধরনে চলে আসি আমরা। তো পেমেন্টের ধরনটা কিভাবে দিব, এখানে এখানে আর কি আছে, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং না ব্যাংকিং, তো মোবাইল ব্যাংকিং দিবেন। এবার যেহেতু তারা বলেছে যে নগদের মাধ্যমে করতে হবে, তাহলে আর ব্যাংকিং আমাদের সে সুযোগটা নাই। তো আমাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে, এবং সেটা নির্দিষ্ট করেই দিয়েছে তারা নগদ, তাহলে নগদটা সিলেকশন করে নেবেন, রাউটিং নাম্বার বসে যাবে, এবং হিসাবধারীর নাম তার অভিভাবকের, মোবাইল ব্যাংকের হিসাবধারীর নাম অভিভাবকের নামে হবে। তাহলে অভিভাবকের নামে যে সিমটা আর কি খোলা আছে এবং এখন খোলা আছে তার ওই নামেই আর কি এখানে হিসাবধারীর নাম হবে, সেটা যদি মা হয় মা, বাবার হয় যদি বাবা। তারপরে হিসাব নাম্বারটা এখানে বসাবেন, হিসাব নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা আর কি এখানে আপনি নগদ খুলেছেন সেই মোবাইল নাম্বারটা, আর অভিভাবকের যে এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা, তখন এখানে আপনার অটোমেটিকলি বসে যাবে। তারপরে হিসাব নম্বর যাচাইকরণে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অভিভাবকের পত্র যাচাই করুন জাতীয়, এখানে একটা আসবে, তখন এখানে আর কি আপনি, আমি এখানে পুরো তথ্য যেহেতু দিইনি এখনো, সেই জন্য আমার এটা আছে, তো আপনার এটা চলে আসবে, চলে আসলে আপনি এটা ওকে করে দিয়ে এই যে এখানে সংরক্ষণ বাটন আছে, এই সংরক্ষণ বাটনে আপনি ক্লিক করলে পরে চলে আসবে। তাহলে এই যে উপজেলায় তালিকা জমা দান করবেন, তখন ওখানে কি আসবে, এখানে এখানে একটা উপজেলায় জমা দেন, এখানে একটা অপশন আসবে, তখন এখানে ক্লিক করে দিলে সেটা তখন উপজেলাতে চলে যাবে। তো এই গেল মোটামুটি খুঁটিনাটি। তো আপনারা কাজ করতে থাকেন। সার্ভারের অবস্থা খুব একটা ভালো নাই, তারপরও চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে সার্ভারটা ঠিক হয়ে যাবে আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।